আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি আমার কিচেন রুমে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি আলু দিয়ে কলমি শাক রান্না করতে হয়। এই রান্নায় আমি ব্যবহার করছি চিংড়ি মাছ। এই যে দেখেন, সামুদ্রিক চিংড়িটা আমি ব্যবহার করছি মাঝারি সাইজের। কেটে নিয়েছি 4টি আলু বড় বড় করে, এরকম চিকন চিকন করে। আর আমি পূর্বে থেকেই কলমি শাক ভাপিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সেই কলমি শাক দিয়ে মজাদার সুস্বাদু এই কলমি শাকের রেসিপিটি আপনারা আমার সাথে থেকে উপভোগ করতে পারেন। আমি প্রথমে চুলা জ্বালিয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি করে আগে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নাড়তে থাকবো এইভাবে। এরপরে দিয়ে দিব হলো সামান্য পরিমাণের রসুন কুচি। অর্থাৎ যে কোনো শাকে আপনারা যদি রসুন ব্যবহার করেন তাহলে শাকের স্বাদটা অনেক দ্বিগুণ বাড়িয়ে যায়। এই জন্য আমি রসুন চিকন চিকন করে কুচি করে নিয়েছি। দেখেন গাইস, আমি কিন্তু এই পর্যায়ে আগে দিয়ে দিব হলো চিংড়ি মাছটা। দেখেন, আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি চিংড়িটা। আমি এই পর্যায়ে এখানে ভাজতে থাকবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলদি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। দেখেন, আমরা কিন্তু সাধারণত রোজার মাসে সবসময় মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু আমার বেলায় উল্টোটা। আমার আবার রোজার মাসে শাক সবজি এগুলো বেশি খেতে ইচ্ছে করে। অর্থাৎ শাক তো আমার মনে হয় নিত্যসঙ্গী। প্রত্যেক দিন আমার টেবিলে শাক ছাড়া আমার চলে না। যে কোনো ধরনের শাক আমার একটা থাকবেই। গাইস, এই পর্যায়ে মনে হয় আর একটু হলুদ লাগবে। আমি হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা আবার এদিকে আলুটাও শোষণ করে নেবে হলুদ, যার কারণে আমি আর আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম। এই যে দেখেন, যখন ঠিক এই পর্যায়ে চিংড়িগুলো ভাজা হয়ে যাবে, ভাজা এই পর্যায়ে কিন্তু আলুটা আমি দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবে। এ পর্যায়ে কয়েকবার আমি নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে সুন্দর মতো, যাতে আলুটাতে সব ধরনের মশলাগুলো লেগে যায়। আমি সবটুকু আলু দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর চিংড়ির কালারটা হয়ে আসছে। এই দেখেন, খুবই সুন্দর চিংড়ির কালারটা হয়ে আসছে। দেখেন, চিংড়ির কালারটা। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিয়ে আমি সামান্য আলুটা হয়ে আসার জন্য দেব একটু পানি দেব, যাতে চিংড়ি এবং আলু সিদ্ধ হয়। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখেন, আমার চিংড়ি মাছের কালারটা কত সুন্দর হয়েছে এবং আলুও প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন, এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু একটা রান্না।
এই যে দেখেন, এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব শাক, কলমি শাক। এই কলমি শাকটা আসলে আমাদের যাদের আয়রনের ঘাটতি আছে তাদের জন্য খুবই ভালো। আর শাক তো ফাইবার জাতীয় জিনিস, রোজার মাসে শাক খেতে হয় আপনার আমাদের প্রথম দিকে রাতের খাবারে, অর্থাৎ প্রথম রাতের দিকে শাকটা যদি আমরা খাই এভাবে সবজির মতো করে মিক্স করে, তাহলে আমাদের পেটের জন্য কোনো ট্রাবল হবে না এবং আমাদের টয়লেটেরও কোনো সমস্যা হবে না। যার কারণে আমার খাদ্য তালিকায় আমি রোজার মাসে শাক রাখি। আপনারাও আপনাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমাদের রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। দেখেন, এই যে ধনেপাতা কুচি ব্যবহার করলাম। আমি কিন্তু সেই সময় দিয়েছিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ, এখন আমি দিয়ে দিব বেশ কয়েকটা। একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা বেশি ভালো লাগে, যেহেতু শুকনো মরিচ ব্যবহার করিনি বা শুকনো মরিচের কোনো গুঁড়া ব্যবহার করিনি, যার কারণে কাঁচামরিচটা একটু বেশি করে দিতে হবে। এই পর্যায়ে আমরা আর ঢাকা দেব না। যদি আমরা ঢাকনা দেই তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নার পরে তারপরে ফাইনাল লুকটা দেখাতে আপনাদেরকে নিয়ে আসব। ঝোল ঝোল তরকারি খেতে মাঝে মাঝে সবারই ইচ্ছা হয়। দেখেন কেমন হয়েছে, আপনারা কমেন্টে এসে আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।